দীর্ঘ লাইনে দাঁড়িয়েও রাজধানীর অনেক পাম্পে মিলছে না তেল, বিপাকে যান চালকরা। আবার চালান এলে স্বাভাবিক হবে পরিস্থিতি। সকালে আসি, পরে তো সিরিয়ালে পাওয়া যায় না, তেল শর্ট পরে তেল পাওয়া যায় না। কোথাও তেল পাচ্ছে না, সব জায়গায় বলে বন্ধ। আর ডিপুর যে গাড়ি আছে তেলের, ওরা বলতেছে ডিপুতেই তেল নেই, আপনাকে তেল করতে দেবে। এখন যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ আমাদের তেলটা মজুদ নাই, সেক্ষেত্রে এখন আমরা পাবলিকরে সার্ভিস দিব কিভাবে? মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা সফর। নোংরা পরিবেশ, বেডে ছারপোকা দেখে হতাশা, বললেন দায়িত্বে থাকার অদক্ষ তারা সরকারের কাছে দায়বদ্ধ। নিটনেস বাহির থেকে বেশ কম। সবচেয়ে যেটা প্রবলেম পেয়েছি সেটা হলো ছারপোকা এবং তেলাপোকা। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী। সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি জীবনে কিছু একটা করতে চাই, সব কিছু তো বিয়ে দিয়ে বন্ধ করা যায় না। সব নারী যেন কোনো কথা না শুনে পিছিয়ে না পড়ে, সবাই যেন কথাকে এড়িয়ে সামনে এগিয়ে যায়। ইরানের জ্বালানি স্থাপনাগুলো মার্কিন ইসরায়েলি হামলার লক্ষ্য, পাল্টা জবাবে পিছিয়ে নেয় তেহরানও। যুদ্ধের বিরুদ্ধে লন্ডন, তেল আবিবে বিক্ষোভ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই। গত কয়েকদিন ধরে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ হয়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন, ডিজেল পেতে অনেককেই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চালক সহ সাধারণ মানুষ। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব অতিরিক্ত চাহিদার কারণে এই পরিস্থিতি। পাম্পগুলোতে জ্বালানি তেলের নতুন চালান আসলে নির্ধারিত পরিমাণে জ্বালানি তেল দেয়া হবে। এই তেলগুলো যারা বেশি দামে, কোথাও তেল পাচ্ছে না, সব জায়গায় বলে বন্ধ। আর ডিপুর যে গাড়ি আছে তেলের, ওরা বলতেছে ডিপুতেই তেল নেই, আপনাকে তেল করতে দেবে। গভর্নমেন্ট তো বলতেছে যে সংকট, মানে এতটা ক্রাইসিস না, কিন্তু পাম্পগুলো তো কোনো তেলই দিচ্ছে না। আমার চাহিদা আছে এখন আপনি 12,000-13,000 লিটার আমি ডেলি বেচতে পারবো। সেই ক্ষেত্রে আমি তেল পাইতেছি কত 9,000 লিটার। তা আমি আর 3,000 লিটার ঘাটতি কীভাবে পুরাবো? আর কিছু কিছু মোটর সাইকেল আছে, ওরা তেল লোড করে নিয়ে বাসা রেখে আবার আসছে, ওই তেলটা ঘাটতি পড়ে গেল না। এ পর্যায়ে আমরা পরিবাগ এলাকার ফিলিং স্টেশনের কি চিত্র সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, আপনি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনের সামনে আছেন, সেখানে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে। সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা জানাবেন। রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে একই রকম চিত্র, একই রকম অবস্থা, যেখানে 2 থেকে 3 কিলোমিটার করে দীর্ঘ যানবাহনের সারি অপেক্ষমান, যারা এই জ্বালানি তেলের জন্য অপেক্ষায় রয়েছেন। এখানেও ঠিক একই রকম দেখতে পাচ্ছেন যে একদিকে রয়েছে মোটরসাইকেল, যারা 2 লিটার করে রেশনিং পদ্ধতিতে আজকে জ্বালানি তেল পাচ্ছেন। এছাড়া প্রাইভেট কার যেগুলো রয়েছে তারা 10 লিটার করে, ইতিমধ্যেই যে মিটারটি রয়েছে সেখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে 10 লিটারের বেশি প্রাইভেট কার পাবেন এবং 2 লিটারের বেশি
মোটরসাইকেলগুলো পাবেন না। এর চেয়ে একটু বড় গাড়ি অর্থাৎ এসইউভি যেগুলো 7 সিটার রয়েছে সেই গাড়িগুলোর জন্য 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই পাম্পের ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে, এখানে সহকারী ম্যানেজার। আপনার জানতে চাচ্ছিলাম যে আমরা দেখছিলাম এখান থেকে শুরু করে প্রায় 3-4 কিলোমিটার দীর্ঘ লাইন যানবাহনের, এই সকল যানবাহন কি জ্বালানি তেল পাবে কিনা আপনাদের পর্যন্ত? ইনশাল্লাহ পাবে ভাই, কোনো অসুবিধা না। আমরা যতক্ষণ ওপেন আছি আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে তেলের কোনো ক্রাইসিস নাই। যারা আসতেছে সবাই তেল পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনি বলছেন আপনাদের তেলের কোনো ক্রাইসিস নেই, কিন্তু সাধারণ দিনে যতখানি তেল লাগে, যখন এ ধরনের একটা আতঙ্ক ছড়িয়েছে মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে, তখন আপনাদের জ্বালানি তেল বেশি প্রয়োজন পড়ছে কিনা অন্যান্য দিনে? না না না, আর আমাদের তো সরকার নির্দেশনা দিয়ে দিচ্ছে, আমরা সেই অনুযায়ী তেল দিচ্ছি, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমরা বাইকগুলোতে 2 লিটার করে দিচ্ছি, আর যে কারগুলো আছে ইনারা 10 লিটার করে পাচ্ছে, আর এসইউভি আর যে বড় গাড়িগুলো আছে হায়েস্ট ওনারা 25 লিটার করে পাচ্ছে। আমরা ওইভাবে দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না এবং মানুষ সন্তুষ্ট। শুনছিলেন যে এই ফিলিং স্টেশনটির সহকারী ম্যানেজার, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যেই মজুত রয়েছে তা পর্যাপ্ত এবং 3 থেকে 4 কিলোমিটার যেই দীর্ঘ যানবাহনের সারি তাদের সকলকেই তারা জ্বালানি তেল দিতে পারবেন বলে জানাচ্ছেন। সেটি সরকারি যেই নির্ধারিত রেশনিং পদ্ধতি রয়েছে, অর্থাৎ বাইকের জন্য 2 লিটার এবং প্রাইভেট কারের জন্য 10 লিটার, এছাড়া এসইউভি, জিপ বা মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার পর্যন্ত জ্বালানি তেল তারা সরবরাহ করে যাচ্ছেন। তবে আমরা কথা বলছিলাম যারা 2 লিটার করে বাইক রাইডাররা জ্বালানি তেল সংগ্রহ করছেন তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে এই 2 লিটার করে তেল নেওয়ার কারণে অনেকেই, যেহেতু রাজধানীতে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই উবার পাঠাও বা এভাবে রাইড শেয়ারিংটি, তো এই রাইড শেয়ারিংয়ের যারা রয়েছেন তারা বলছেন তারা কিছুটা বিপাকে পড়ছেন, যেহেতু তাদেরকে বিভিন্ন দূরত্বে যেতে হয়। এর মাঝে মাঝে যখন জ্বালানি তেল ফুরিয়ে আসে তখন তাদেরকে আবারও সেই দীর্ঘ সারির পেছন নিয়ে গিয়ে অবস্থান নিতে হয় এবং সেই দীর্ঘ সারি ঠেলে গিয়ে তারা আবারও জ্বালানি নিয়ে দিনের অনেকটা সময় অপচয় হয়ে যায়, যার ফলে তারা তাদের যে প্রত্যাশিত পরিমাণ রাইড শেয়ারিং সেটি করতে পারছেন না এবং তাদের আয় কমে আসছে, এই ব্যাপারটি তারা বলছিলেন। তবে জ্বালানি তেলের ক্ষেত্রে আমরা আসলে তেমন কোনো উল্লেখযোগ্য সংকট এখনো পর্যন্ত দেখিনি। তো এখনো পর্যন্ত যেটি দেখছি যে এই দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে থাকা সত্ত্বেও তারা সকলেই তাদের চাহিদা মতো যেই জ্বালানি তেল, অর্থাৎ যে নির্ধারিত জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে পারছেন এবং যারা ফিলিং স্টেশনের ম্যানেজার রয়েছেন তারা বলছেন যে সেটি দিন ঠিকঠাক মতোই সরবরাহ করতে পারছেন জ্বালানি তেল। দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ শাফিন। বাড়তি চাহিদার কারণে তেল ফুরিয়ে যাওয়ায় রাত থেকেই বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ পাম্প। যেগুলো খোলা ছিল সেগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সরকার জ্বালানি তেলের ব্যাপারে আশ্বস্ত করলেও যানচালকরা তাতে আস্থা রাখতে পারছেন না। আর বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকেরা। বলছেন তেল সংগ্রহ করতেই লম্বা সময় কেটে যাচ্ছে। মধ্যরাতেও জ্বালানি তেলের পাম্পগুলোই যানবাহনের দীর্ঘ সারি। সংকটের আশঙ্কায় তেল নিতে এমন হুড়োহুড়ি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে মোটরসাইকেল ভিত্তিক রাইড শেয়ার চালকদের। রাত ৩টা, তখনও তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবু হাসান আর আবদুল্লাহ আল মামুনের মতো বহু বাইক রাইডার। তেল না পেলে যাদের বন্ধ রাখতে হবে উপার্জনের একমাত্র বাহনটি, তাই তো নির্ঘুম রাত কাটিয়েও তেলের জন্য অপেক্ষা। আমাদের তো ইনকাম এইটাই, দেখা যায় এখান থেকে আমাদের আয়, এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। দেখা গেছে আমাদের যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় আমরা তো অচল হয়ে যাব, আর আমাদের তো ঈদ তো সুষ্ঠুভাবে যাবে না। সারাদিন গাড়ি চালাতে পারি নাই তেলের অভাবে, এখন আসছে রাত 1টার সময়, এখনো এই জায়গায় আছি, আরও কত সময় লাগবে জানি না। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের মধ্যরাতের চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি ছড়িয়ে পড়ে প্রায় 1.5 কিলোমিটার এলাকা পর্যন্ত। জ্বালানির অপেক্ষায় শত শত যানবাহন। দীর্ঘ এই অপেক্ষার ক্লান্তি কাটাতে মোবাইলে মেতেছিলেন কেউ, কেউ বা আবার সময় কাটিয়েছেন গেম খেলে। বলছেন রাজধানীর অন্যান্য পাম্পগুলো বন্ধ থাকায় চাপ পড়েছে কয়েকটিতে। অলমোস্ট এখন 3 আওয়ার্স হয়ে গেছে, তো টাইম পাস করার জন্য পরে এই বড় ভাই আমাদের লুডো বের করছে, তো এখন আমরা টাইম পাস করার জন্য লুডো খেলতেছি। তেল লাগবে, এই জন্য আমরা এই জায়গায় মানে অপেক্ষা করতেছি, প্লাস এই সময়টা পার করতেছি লুডো খেললে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কিংবা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তবে বাংলাদেশের সংকটের জন্য মানুষের অস্থিরতাকে দুষছেন কেউ কেউ।
তেলের কিন্তু সংকট নাই, সংকট হলো সিন্ডিকেটের সংকট, এটা হলো মেন সমস্যা। এখন ট্রাস্টে যে তেলটা দিচ্ছে, এখন এরকম আমার চিন্তা ভাবনা যে সব পাম্পেই দেখ 200-100 করে দিলে গেলা চাপটা থাকবে না। 12টার সময় দাঁড়ানোর পর আমার মনে হয় আমি 100 মিটার এগোতে পারছি, এখনও পাম্প বাকি আছে আরও 500 মিটার। তো রাত প্রায় 2:30টা বেজে গেছে, সেরি করতে পারবো কিনা জানি না। গ্রাহকদের এমন আতঙ্কের কোনো কারণ দেখেন না ফিলিং স্টেশনের কর্মকর্তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং সবাইকে কম হোক বেশি হোক সবাইকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো ধরনের তেল ঘাটতি নাই এবং কমতি নাই। ফিলিং স্টেশনের দীর্ঘ এ লাইনে তেলের জন্য কারো কারো অপেক্ষা 3 থেকে 4 ঘন্টার, কারো বা 5 থেকে 6 ঘন্টার। তেল না পাওয়ার আতঙ্ক থেকেই সকলেই ছুটছেন পাম্পের দিকে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে, তবুও তেল নিয়ে মানুষের মধ্যে যে শঙ্কা, অস্থিরতা তৈরি হয়েছে, আগামীতে সেই অস্থিরতা কিভাবে মোকাবেলা করে সরকার সেটি এখন দেখার বিষয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় জামায়াত সমর্থিত এক ইউপি চেয়ারম্যানকে অবৈধ তেল পাম্প পরিচালনার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা জানায়, গ্রামে জামে মসজিদ সংলগ্ন একটি স্থানে বড় প্লাস্টিকের ট্যাঙ্কে জ্বালানি তেল মজুদ রাখা হতো এবং সেখানেই অবৈধ পাম্প স্থাপন করে ব্যবসা করে আসছিলেন হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজি। পরবর্তীতে এনএসআইর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম। পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে 90,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে। জাতীয় মানসিক হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, স্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন তিনি তার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বলেছেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের লিডারশিপ সংকট রয়েছে, অব্যবস্থাপনা আছে, তবে দ্রুত সমস্যাগুলো সমাধান হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আরও বলেছেন, এই হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চেয়ে একটু বেশি মানবিক হতে হবে। খাবারের মান, কলার সাইজ খুবই ছোট, এটা হওয়া উচিত না। এই মান, এটা আমরা দেখতেছি অনেক উন্নতি করার মতো স্পেস রয়েছে। ডাক্তাররা যে কজনকে জিজ্ঞেস করছে, অনেকে ঠিক মতো আসে নাই, পরে আসছে, অনেকে হয়তো ঠিক মতো আসছে, কতজন আছে এটা এখন আমরা দেখব। লিডারশিপের অভাবে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়েছে। আমরা উপরতলায় দেখেছি রুগীদের ইনডোরে ব্যবস্থাটা গ্রহণযোগ্য পর্যায়ে নাই, সেটার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব সহকর্মী রাব্বি সিদ্দিকী। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রাব্বি, আমাদেরকে একটু এই অভিযানের বিষয়ে বিস্তারিত করে জানাবেন, কি চলছে সোহরাওয়ার্দী হাসপাতালে? সোহরাওয়ার্দী হাসপাতালে দালালরা রোগীদের সাথে অনেক ধরনের প্রতারণা করে থাকে, যে অভিযোগটা অনেক পুরনো, এবং সেই দালালদের ধরতেই কিন্তু র্যাবের এই অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকালবেলায় এই অভিযানটি শুরু হয়। এবং আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সক্রিয় বেশ কয়েকজন দালালকে এরই মধ্যে র্যাবের সদস্যরা আটক করেছে। তাদের নাম ঠিকানা সংগ্রহ কিন্তু করছে। এখানে মহিলা দালালও আছে যারা প্রায় সময় রোগীদেরকে ভাগিয়ে নিয়ে নিম্নমানের হাসপাতালে নানান ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সাথে প্রতারণা করে থাকে, এবং সেই অভিযোগেই কিন্তু দালালদেরকে আটকের কাজ প্রক্রিয়াটা কিন্তু এখনও চলছে। এখানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং এখানে নারী আছেন, 2 জন নারী, তাদেরকেও কিন্তু দালাল সন্দেহে র্যাবের এই সদস্যরা তাদেরকেও কিন্তু আটক করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যার দিক থেকে 4, 5, 6, 7, 8 জনকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত। এই সংখ্যাটা হয়তো বাড়বে, এবং এই হাসপাতালে কিন্তু এই দালালরা যে সক্রিয় এবং সে কারণে রোগীদের যে ভোগান্তিটি কিন্তু পুরনো, শুধু এই হাসপাতালেই নয়,
এই সরকারি অনেক হাসপাতালেই কিন্তু প্রায় সময় রোগীদের সাথে এই দালাল চক্র কিন্তু নানান ধরনের প্রতারণা করে থাকে এবং সেই অভিযোগটি আমলে নিয়েই আমরা দেখতে পাচ্ছি যে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করে এই হাসপাতালকে দালাল মুক্ত করবার জন্য। অভিযানটি কিন্তু এখনও চলছে। ধন্যবাদ, আপনি আমাদেরকে সবশেষ আপডেটটুকু জানাচ্ছিলেন রাব্বি। যুগের পর যুগ পেরোলেও বা প্রজন্মের পরিবর্তন ঘটলেও নারীর অবস্থানে আর বদল আসেনি। ধর্ষণ, হয়রানি ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম 3 মাসেই দেশে ধর্ষণ হত্যার সংখ্যা 500 ছাড়িয়েছে। রাতের অন্ধকারে যে ভয় তাড়া করে বেড়ায়, রৌদ্রোজ্জ্বল দিনেও সে আতঙ্ক আর ঢাকা পড়ে না। কন্যা সন্তান যাদের ঘরে, আতঙ্কের দিন কাটছে সেসব বাবারও। আর পুত্র সন্তানের অভিভাবকরাও বলছেন শৈশব থেকেই ছেলেকে শেখাবেন নারীকে সম্মান দেওয়ার বিষয়টি, তাহলে যদি ভবিষ্যৎ পরিবর্তিত হয়। ড্যানিয়েল আর সিয়াম ক্লাসে যাওয়ার পথে মাঝে মাঝে ক্ষণিকের যাত্রা বিরতি দেয় এখানে। কোলাহলে পূর্ণ শহর আর বাস্তবিকতার সব ভার কিছুক্ষণের জন্য ভুলে একটু শান্তির খোঁজ। আচ্ছা, দিনের আলো ফুরলেও কি শহরটিকে ভয় করে চলে তারা? আমি রাতের বেলা যখন বের হই, চুরি, ডাকাতি, ছিনতাই, এছাড়া কিশোর গ্যাংয়ের দৈরত্ব বিষয় সম্পর্কেও আমি সচেতন থেকে বের হতে হয়। ছিনতাই এটাই আসলে মূল বিষয়। একই মানসিক তৃপ্তির খোঁজে এই জায়গাটিতে বসে ইশরাত। ড্যানিয়েল আর সিয়ামের মতো দিনের আলোয় একা বসলেও আর চোখের চাহনিতে বিদ্ধ হয় তার প্রতিটি মুহূর্ত। সূর্য ঢলে পড়লে নানান শঙ্কার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত আরও একটি ভয়, আর এই ভয় শুধুই তার পরিচয়ের জন্য। ছিনতাই, ডাকাতি এই ধরনের অনেক চিন্তা থাকেই, তবে একজন নারী হিসেবে আমার আরেকটা এক্সট্রা চিন্তার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইফটিজিং আর হ্যারাসমেন্ট। অবশ্য শঙ্কাহীন শৈশবে এসবের কোনো কিছুরই আঁচ লাগেনি ছোট্ট এই প্রাণে। তবে কন্যা শিশু হয়ে জন্মানোর ভারের কথা জানেন তার বাবা মা, তাই আগলে রাখতে হয় প্রতিটি সময়। সাম্প্রতিক ঘটনাগুলো ভীষণভাবে মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, জানান সেই কথাও। কর্মজীবনে থেকেও কিন্তু আমাদের ওখান থেকেও কিন্তু একটা টেনশন অল টাইম কাজ করে যে আমার বাচ্চাটা নিরাপদে সেখানে গেল কিনা, সেখান থেকে বাসায় পৌঁছালো কিনা। বাইরে সে স্কুল কলেজে গেছে, এর ফলে আমরা ওই রকম নিরাপদ বোধ করতেছি না। বয়স যাই হোক, শিশু, কিশোরী বা মধ্যবয়সী, নারী মানেই শঙ্কা আর উৎকণ্ঠা মিশে যায় এক বিন্দুতে। এই তো সেদিন নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হলো 15 বছরের কিশোরীকে। কিংবা চট্টগ্রামে ওই যে শিশুটিকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করা হলো, তাদের অপরাধ কি? শুধুই নারী হয়ে জন্মানো? যাদের ছেলে সন্তান আছে তারা যদি অন্ততপক্ষে এটা নিশ্চিত করে যে আমার ছেলে যেন কোনো মেয়ের চোখের পানির কারণ না হয়, কাউকে কষ্ট না দেয়, আমার মনে হয় সোসাইটিটা ভালো হবে। যেভাবে নারীদের প্রতি নিগৃহীত হচ্ছে, সমাজ ব্যবস্থার উপর তখন ঘৃণা চলে আসে। পুরুষরা মনে করে তারা আমাদের প্রোভাইডার্স, পুরুষরা মনে করে তারা আমাদেরকে সেফটি দিতে পারে, কিন্তু এখানে আমরা রাতের বেলা বের হতে পারি না শুধুমাত্র পুরুষের কারণে। আমি যদি আমার ছেলেকে শিখাই যে মেয়েদেরকে সম্মান করতে হবে, তাহলে আমার ছেলে তার বোনকে সম্মান করবে, তার আশেপাশে যারা আছে ওদের সম্মান করবে, কুদৃষ্টিতে দেখবে না। তথ্য বলছে চলতি বছরের প্রথম 2 মাসেই ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ছাড়িয়েছে 500টির বেশি, এবং এই মাসের প্রথম 6 দিনেই এমন ঘটনা 6টি। একটি সভ্য সমাজের জন্য এমন ঘটনা কতটা ভালো সংকেত। যুগ যুগান্তর ধরে এমনই বিচারহীনতা এবং বৈষম্যের শিকার হয়েছেন বহু নারী, এবং এই সময়ে এসে একটি নতুন যুগে শিক্ষা, আইন এবং বিচারের মাধ্যমে নতুন একটি যুগের সূচনা হোক, তেমনটি প্রত্যাশা সবার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরের তুচ্ছ ঘটনার জেরে 2 মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে, আর এ সময় নারী সহ 10 জন আহত হন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার রানীগঞ্জ এলাকায় এই ঘটনা। স্থানীয়রা জানায় 3 নম্বর ফাজিলপুর ইউনিয়নের গদিয়াপাড়া গ্রামে ইফতারের পর স্থানীয় একটি মসজিদে বাদিয়াপাড়ার নামে তুচ্ছ তাচ্ছিল্য করছিল কয়েকজন বাসিন্দা। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে ধারালো অস্ত্র, লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পাল্টাপাল্টি হামলা হয় 2 মহল্লায়, উভয় পক্ষের 10 জন আহত হয়। কয়েকটি ঘরের টিন ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়, লুট করা হয় গবাদি পশু। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে 8 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঝিনাইদহে আগুনে পুড়ে গেছে পান্থসখা হাইওয়ে নামের একটি রেস্টুরেন্ট। গত রাতে সদর উপজেলার লাউদে এলাকায় ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 12টার দিকে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে রেস্টুরেন্টটিতে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, 3টি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। আর খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি রেস্টুরেন্টের মালিক পক্ষের। ঝিনাইদহে আগুনে পুড়ে গেছে জে লাইন, রয়্যাল পরিবহন, গোল্ডেন লাইন নামের 3টি বাস। গত রাত 3টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা। ফায়ার সার্ভিস জানায় পাশাপাশি 3টি বাস পার্ক করা ছিল, হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এদিকে বাস মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু জানিয়েছেন, শনিবার রাতে স্থানীয় হারুনুর রশিদের পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধর করা হয়, তার মৃত্যু হয়। একই মালিকের একটি বাস টার্মিনালে দাঁড়িয়েছিল, যা আগুনে পুড়েছে। 2টি ঘটনার কারণ একই কিনা তা প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। ঘটনাস্থলে এসে দেখতে পাই 3টা বাসে একসাথে আগুন লাগছে। তো আমরা সাথে সাথে আমাদের ফার্স্ট কল থেকে লাইন খুলে আমরা ফোম ইউজ করে আমরা 3টা গাড়ি আগুন নিভাতে সক্ষম হই। আমরা এসে কোনো আহত বা নিহত পাইনি। এটা কিভাবে আগুন ধরেছে এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। ইরানের কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরায়েল। তেহরানের দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলে তেল ডিপোগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় রাতভর ব্যাপক বোমা বর্ষণ করে মার্কিন ইসরায়েলি বাহিনী। হামলায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে কুদস ফোর্সের অন্তত 17টি বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ মিলেছে। বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে পাশের একবাতান এলাকাতেও। ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তেহরানে বোমা বিস্ফোরণ থেকে একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের দাবি, এরই মাঝে ইরানের 6,500-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। ওয়াশিংটন তেল আবিবের যৌথ অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। হাইফা বন্দরের তেল শোধনাগারে দেশটি হামলা চালিয়েছে, মিসাইল ছুড়েছে তেল আবিব, জেরুজালেমেও। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও তীব্র আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে এবং এছাড়া আক্রান্ত হয়েছে জননিরাপত্তা বিষয়ক কার্যালয়। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। আবার বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, একজন আহতও হয়েছেন। ইরাকের সুলাইমানিয়ার একটি কুর্দি ঘাঁটিতে হামলা, একজনের প্রাণহানি হয়েছে, 2 জন আহত হয়েছে। দেশটির কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হামলা হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছে জাতিসংঘ ভবন। ইরানের গার্লস স্কুলে বিমান হামলার পেছনে ইরানেরই হাত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, হামলার ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন এটি ইরানের পক্ষ থেকেই করা হয়েছে। নিম্নমানের গোলাবারুদ ব্যবহার করে ভুলবশত নিজেদের স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাটি নিয়ে তদন্ত চলমান বলে জানান মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে গার্লস স্কুল আক্রান্ত হয়, যেখানে অন্তত 168 জন প্রাণ হারায়, আর যাদের বেশিরভাগই শিশু। ইরানকে পাল্টা জবাবের হুমকি দিয়েছে সৌদি আরব। দেশটির জ্বালানি খাতে হামলা বন্ধ না হলে প্রতিশোধ নিতে বাধ্য হবে রিয়াদ। এরই মধ্যে তেহরানকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সূত্রের বরাতে এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে হামলার জন্য দুঃখ প্রকাশ করার আগেই এই বার্তা পাঠানো হয় তেহরানে। এ সময় সৌদির পক্ষ থেকে আরও জানানো হয়, চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান দেশটির। রয়টার্স জানায়, যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব ইরানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে। ইরানে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ সমাবেশ হয়েছে তেল আবিবে। শনিবার পোস্টার ও ব্যানার হাতে রাজধানীর কেন্দ্রে বিক্ষোভকারীরা জড়ো হয়। চলমান সংঘাত বন্ধের দাবিতে তারা স্লোগান দেন। বিক্ষোভে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলে হাতাহাতি শুরু হয় ধাক্কাধাক্কি এবং ধরপাকড়ের শিকার হন কয়েকজন।
ইরানের যৌথ অভিযানের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। ইরান ও লেবাননে হামলা বন্ধের দাবিতে পোস্টার ব্যানার হাতে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিক্ষোভকারীরা নামে। যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনের ডাকে বিক্ষোভে নামে মানুষ। মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে যায় বিক্ষোভকারীরা। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল ছবি, ইরান ও ফিলিস্তিনের পতাকা হাতে হাজারো মানুষ ভিড় করে। এ সময় ইরানে চালানো সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। ইরানের সাথে সম্পৃক্ত গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে আটক করা হয়েছে 4 জনকে। শুক্রবার লন্ডনের বিভিন্ন স্থান থেকে এই সন্দেহভাজনদের আটক করা হয়। ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তি ও নানা স্থাপনায় নজরদারি চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ধারণা, ইরানের সাথে সংশ্লিষ্ট একটি বিদেশি সংস্থার হয়ে তারা কাজ করতেন। আটককৃতদের মধ্যে একজন ইরানি, বাকি 3 জন ব্রিটিশ ইরানি দ্বৈত নাগরিক। তাদের সহায়তাকারী সন্দেহে আরও 6 জনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন তদন্তের পর অভিযুক্তদের আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে এবং তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্ত চলছে।